পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ভারসাম্য এর এখানের মধ্যে আমরা এই টপিকগুলো এখানের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। প্রথম ভিডিও তোমরা আশা করি দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। আর এই ভিডিওর মধ্যে হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, এখান থেকে আলোচনা করে এই পার্টটি এই ভিডিওতেই কমপ্লিট করে দেব। তাহলে প্রথম হচ্ছে এখানের মধ্যে দেওয়া রয়েছে যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। এখানে হচ্ছে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য প্রস্তুতিতে পৃথিবীর পৃষ্ঠে আগত সূর্য সেখানে সৌরশক্তির প্রায় 1% সেখানে গ্রহণ করতে পারে। সেগুলি কি? সেগুলি হচ্ছে সবুজ উদ্ভিদগুলিরা সেই সৌরশক্তিকে তারা গ্রহণ করে থাকে। বিজ্ঞানী লিন্ডম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ব্যাখ্যায় সেখানের মধ্যে 10% সূত্র নামে একটি সূত্র দিয়েছেন। তাহলে এখানে এই মতবাদটি বা সূত্রটি হচ্ছে কি, যে মতবাদ প্রচলন করেন, এই মতবাদ অনুসারে একটি হরিণ যদি 100 কেজি সবুজ ঘাস সে গ্রহণ করে বা তৃণলতা খাদ্য হিসেবে গ্রহণ করে, তবে তার মাত্র 10 কেজি অর্থাৎ 100 কেজি ছিল, সেখান থেকে হরিণের দেহ গঠনে কাজে লাগবে সেখানে 10 কেজি অর্থাৎ 10% সেখানের মধ্যে তার দেহের কাজে লাগবে। সেখানে 100 কেজি, তার 100 কেজি তার দেহের মধ্যে কাজে লাগবে না। যদি 100 কেজি এবং 100 কেজি কাজে লাগতো তাহলে আমরা বলে দিতাম যে সেখানে 100% অর্থাৎ 100%ই সেখানের মধ্যে তার দেহের মধ্যে কাজে লেগেছে। কিন্তু সেটা তো লাগবে না, কারণ হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি যে 100 কেজি যখন সে সবুজ ঘাস খাবে তখন বাকিগুলি সেগুলি চলে যাবে বর্জ্য পদার্থ হিসেবে বা অন্যান্য কোনো কাজের মধ্যে তার দেহের মধ্যে কি সেই কোষের শক্তির জন্য সেগুলি আলাদাভাবে ব্যবহার হয়ে যাবে। কিন্তু দেহ গঠনের কাজে শুধু 10 কেজি লাগবে। তো এটা হচ্ছে 10% সূত্র। এবার বলা হচ্ছে এই 10 কেজি হরিণের মাংস যদি কোনো সিংহ গ্রহণ করে, তাহলে এখানের মধ্যে হচ্ছে কি 10 কেজি হরিণের মাংস সেটা হচ্ছে একটি সিংহ খেয়ে নিচ্ছে। তাহলে সিংহের দেহে এখানের মধ্যে এই 10 কেজি কাজে লাগবে না, লাগবে শুধু 1 কেজি। তাহলে এখানে হচ্ছে 10%, তাই তাকে 10% সূত্র বা 10% সূত্র বলা হয়ে থাকে। এখানে একটি চকের সাহায্যে দেখানো হয়েছে প্রথম খাদ্যস্তর, দ্বিতীয় খাদ্যস্তর, তৃতীয় খাদ্যস্তর। তাহলে সবুজ ঘাস হচ্ছে এখানে 100 কেজি রয়েছে, সেটাকে একটি হরিণ খেয়ে নিচ্ছে, তাহলে তার মধ্যে 10 কেজি দেহ গঠনে কাজে লাগছে। তাহলে এখানে 10% বা 10% বলতে পারি, আর এখানে হচ্ছে 10% সে দেহের কাজে লাগছে, কারণ হচ্ছে 10 কেজি ছিল, 10 থেকে এখানে 1 কেজি কাজে লেগেছে। এবার হচ্ছে উপরের উদাহরণ থেকে এটা সহজেই অনুমান করা যায় যে খাদ্য শৃঙ্খলার দৈর্ঘ্য যত বড় হবে দূরবর্তী খাদ্যস্তরের শক্তির পরিমাণ ক্রমান্বয়ে সেখানে কমতে থাকবে। নিচের উদাহরণ থেকে এটাও স্পষ্ট যে এখানে নিচে একটি উদাহরণ দেওয়া হয়েছে সবুজ উদ্ভিদ মানুষ, সেখানে হচ্ছে 100 কিলো ক্যালোরি শক্তি রয়েছে, তার মধ্যে 10 কিলো ক্যালোরি মানুষ ভক্ষণ করেছে। এটা হচ্ছে শাকাহারী খাদ্য শৃঙ্খল। তাহলে এখানের মধ্যে কি, এখানের মধ্যে হচ্ছে 10%ই 10% সূত্রটাই কিন্তু প্রযোজ্য হচ্ছে। তারপর হচ্ছে সবুজ শাকসবজি, সেটা হচ্ছে 100 কিলো ক্যালোরি রয়েছে, সেটা 100 কিলো ক্যালোরির মধ্যে হচ্ছে হরিণ অথবা এখানে হরিণ মানুষ দেওয়ার প্রয়োজন ছিল, তো এখানে হচ্ছে 10 কিলো ক্যালোরি। তো এখানে মাংসাহারী খাদ্য শৃঙ্খল এখানে হচ্ছে 1 কিলো ক্যালোরি সেখানে ব্যবহার হচ্ছে। এই হরিণকে যদি অন্য কোনো মাংসাহারী কোনো কিছু যদি খেয়ে থাকে তাহলে এখানের মধ্যে 1 কেজি বা 1 কিলো ক্যালোরি সেখানে হয়ে থাকবে, প্রয়োগ হয়ে থাকবে। তারপর হচ্ছে এখানের মধ্যে দেওয়া রয়েছে যে তাই কোনো জাতীয় খাদ্য তোমরা বেশি গ্রহণ করবে তা ভেবে নাও। তো সেখানে হচ্ছে বেশি পরিমাণ জাতীয় যে কোনো কিলো ক্যালোরি যার মধ্যে বেশি থাকে সেটাই আমরা ভক্ষণ করব বা গ্রহণ করব, তার থেকে আমরা বেশি পরিমাণে ক্যালোরি পাবো। এবার হচ্ছে খাদ্য শৃঙ্খল, খাদ্য চালক।
কোনো একটি বাস্তুতন্ত্রের একের বেশি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। একের বেশি বাস্তুতন্ত্র পুষ্টি শক্তি কেবলমাত্র একটি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রভাবিত হয় না। বিভিন্ন আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে প্রবাহিত হয়। এভাবে কোনো একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্য শৃঙ্খলের ভিন্ন ভিন্ন প্রজাতির আন্তঃসংযোগে যে জাল সৃষ্টি হয় তাকেই খাদ্যজালক বলা হয়ে থাকে। তার আগের এই পার্টটি যে এখানে দেওয়া রয়েছে, এই পার্টটি আসবে এখানের পর এই পার্টটি কিন্তু আসবে। তো এটা হচ্ছে মানুষ যদি তৃণভোজী প্রাণীর মাংসাশয়ের পরিবর্তে সবুজ শাকসবজি সরাসরি গ্রহণ করে, তবে মাংসের গ্রহণের ফলে যত শক্তি সে পেত তার 10 গুণ বেশি শক্তি সে সবুজ শাকসবজি থেকে পাবে। তো এখানের মধ্যে বলে দেওয়া হয়েছে সে যদি সবুজ শাকসবজি যদি মানুষ ভক্ষণ করে থাকে তাহলে 10 কিলো ক্যালোরি পেয়ে যাচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে শাকসবজি খেয়ে নেওয়াটা ভালো। তো এটা হচ্ছে উপরের পার্টটি, একটা এখানে রয়ে গিয়েছিল আর খাদ্য জালকটা হচ্ছে এখানের মধ্যে। তো খাদ্যজালক বলা হয় এখানে বলেছি যা হচ্ছে কি বিভিন্ন আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল একের অধিক বেশিও থেকে থাকে আমাদের এই বাস্তুতন্ত্রের মধ্যে, তাকে খাদ্যজালক বলা হয়। তাকে উদাহরণের সাহায্যে পরবর্তীতে আমরা দেখে নেব। তাহলে খাদ্যজালক সৃষ্টির মূল কারণ হলো খাদ্য শৃঙ্খলে প্রাণীদের খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য। একই প্রাণী যখন বিভিন্ন প্রকৃতির খাদ্য খায় তখন ওই শুধু ভিন্ন খাদ্য শৃঙ্খলের সদস্যরাই হয় না, তাদের ট্রপিক লেভেলও ভিন্ন হয়। জলজ এবং স্থলজ দুই বাস্তুতন্ত্রের খাদ্যজালক দেখা যায়, দুটি খাদ্যজালক দেখা যায়। সেটা হচ্ছে একটি হচ্ছে স্থলজ, একটি হচ্ছে জলজ এবং অপরটি হচ্ছে স্থলজ। এবারে এখানের মধ্যে স্থলজ যেটা রয়েছে সেটা দেখানো হয়েছে। প্রথমে হচ্ছে এখানের মধ্যে এটি হচ্ছে কি আমাদের খাদ্যজালকের একটি রেখাচিত্র দেওয়া হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে এখানের মধ্যে সবুজ শাকসবজি, সবুজ উদ্ভিদ ও দানা শস্য দেখতে পাচ্ছি, সেটা ভক্ষণ করে থাকে ঘাসফড়িং, ইঁদুর, খরগোশ। এবার খরগোশকে সরাসরি খেয়ে নেয় সেই বাজ পাখি, ইঁদুরকেও খেয়ে নেয়, আবার ইঁদুরকে সাপও খেয়ে থাকে। আর ঘাসফড়িং যেটা সেটা হচ্ছে ব্যাঙ খেয়ে থাকে, আর এই ঘাসফড়িংকে আবার কিন্তু সাপও খেয়ে থাকে, আর এই ঘাসফড়িংকে আবার সেই বাজ পাখিও খেয়ে থাকে। তাহলে এটি একটি খাদ্যজালক তৈরি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো তাই তাকে বলা হয় থাকে খাদ্যজালক, কিন্তু এটা হচ্ছে স্থলের মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র এই পৃথিবীতে আছে প্রাণের অস্তিত্ব, সেটা আমরা জানি যে পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে মঙ্গল গ্রহের মধ্যে সেখানে চেষ্টা চলছে, তোমরা আশা করি জানো। মঙ্গলের মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য সেখানে চেষ্টা চলছে। তো তারপর হচ্ছে এখানের মধ্যে সেই জীব ও জড় উপাদানের আন্তঃসম্পর্ক এবং আদান প্রদানের মাধ্যমে টিকে আছে আমাদের জীবমণ্ডল। সেখানে জীব এবং জড়ের আন্তঃসম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক রয়েছে বলেই আমাদের জীবমণ্ডলটি টিকে আছে বা ভারসাম্যটি রক্ষা হয়ে আছে। জীবমণ্ডলে কোনো একটি উপাদানের বৃদ্ধি বা ঘাটতির ফলে সমগ্র পরিবেশে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া, সৃষ্টি হয় ভারসাম্যহীনতা। উদাহরণস্বরূপ সবুজ, তৃণলতা, হরিণ, সিংহ এগুলো হচ্ছে একটি একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু আর এখানের মধ্যে একটি তাদের এই যে আন্তঃসম্পর্ক সেটা কিন্তু রয়েছে। এবার যদি এখানে তৃণলতা না থেকে থাকে তাহলে হরিণ কী খাবে, আর যদি তৃণলতা থেকে থাকে হরিণ না থাকে তাহলে কী হবে, সেখানের মধ্যে সেই সিংহ খাবার পাবে না। আবার যদি সেখানের মধ্যে সিংহ না থেকে থাকে তাহলে কিন্তু হরিণের সংখ্যাটি পৃথিবীর মধ্যে বেড়ে যাবে এবং সে তৃণলতা বেশি ভক্ষণ করবে, তার ফলে তৃণলতার সেখানে ঘাটতি হয়ে যাবে। তাহলে একটি আমরা দেখতে পাচ্ছি পরিবেশের মধ্যে ভারসাম্যহীনতা হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্যের একটি সমস্যা সৃষ্টি হবে। এই খাদ্য শৃঙ্খল থেকে যদি কোনো কারণে হরিণের অবলুপ্তি ঘটে, এখানে বলা হয়েছে তৃণনীতি অস্বাভাবিকতা বৃদ্ধি পাবে। এখানে বলে দেওয়া হয়েছে আমি যে কথাটি বলেছিলাম। তারপর যে এখানে দেখে নিই অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে দেখা দেবে ঘাস তৃণলতার অভাব, যেটা আমি বলেছিলাম। সৃষ্টি হবে মরুভূমি। সাহারা মরুভূমি সৃষ্টির ইতিহাস একটি উল্লেখযোগ্য উদাহরণ। তো সাহারা মরুভূমি যে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে এইভাবে হয়েছিল, একটি খাদ্য শৃঙ্খল এইভাবে নষ্ট হয়েছে, তারপরেই এখানে মধ্যে মরুভূমির সৃষ্টি হয়েছে।
এবার হচ্ছে খাদ্য শৃঙ্খল পাঠের সময় এটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে প্রকৃতিতে খাদ্যের প্রবাহ ঘটে চক্রাকারে। তো এটা আমরা এর আগের ভিডিওতে পরে করেছিলাম, যেখানেতে খাদ্য শৃঙ্খলটি একটি চক্রাকার একটি সাইকেলের মতো হয়ে থাকে, একে অপরকে খেয়ে খেয়ে এইভাবে একটি সাইকেলে সিস্টেম থাকে চক্রাকারে। এবারে জড় পরিবেশ থেকে সজীব পরিবেশে এবং সজীব পরিবেশ থেকে জড় পরিবেশে কতগুলি মৌলিক উপাদানের চিরন্তন প্রবাহকে জীব ভূরাসায়নিক চক্র বায়ো জিওকেমিক্যাল সাইকেল বলা হয়, যেমন হচ্ছে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র ইত্যাদি। এগুলো হচ্ছে এক একটি চক্রাকারে চলতে থাকে, এগুলিকে বলা হয় থাকে ভূ রাসায়নিক চক্র। তাহলে তোমাদের যদি চলে আসে যে ভূ রাসায়নিক চক্র কাকে বলে, তাহলে এখান থেকে তোমরা দিয়ে দেবে যে জড় পরিবেশ থেকে সজীব পরিবেশ, আর সজীব পরিবেশ থেকে জড় পরিবেশের মৌলিক, সেখানে পরিবেশের কতগুলি মৌলিক উপাদানের চিরন্তন প্রবাহ জীবভূ রাসায়নিক চক্র বা বায়ো জিওকেমিক্যাল সাইকেল বলা হয়। যেমন বলে এতটুকু পর্যন্ত তোমরা দিয়ে দেবে। তাহলে এখানে বলে রাখি যে জড় পরিবেশ হচ্ছে যেগুলি সজীব, গাছপালা এগুলি ধরে নাও, জল, সেগুলি হচ্ছে প্রত্যেকটি হচ্ছে জড় পরিবেশ। আর সজীব পরিবেশ যেখানে সজীব যেগুলি হচ্ছে জীবিত, গাছপালাও ধরে নিতে পারো, পশু পাখি, সেগুলি সবই হচ্ছে জীবিত সজীব বস্তু। এবার হচ্ছে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র এবং অক্সিজেন চক্র। মাটির নাইট্রেট রয়েছে যৌগ কয়েক রকমের নাইট্রোজেন মোচনকারী ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন রূপান্তরিত হয়। তাহলে মাটির মধ্যে নাইট্রেট রয়েছে, সেই নাইট্রেটগুলিকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিছু রয়েছে, তোমরা সেগুলি বড় ক্লাসে উঠে তোমরা পেয়ে যাবে সেই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলি কী কী বা তাদের নামগুলি কী কী, এবং আরও বিশেষভাবে পেয়ে যাবে সেগুলি। তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া রয়েছে যেগুলি হচ্ছে এই নাইট্রেটকে তারা নাইট্রোজেনে রূপান্তরিত করে দেয়, আর ওই নাইট্রোজেন বায়ুমণ্ডলের নাইট্রোজেনের ভাণ্ডার গড়ে তোলে, এবং ওই নাইট্রোজেনগুলি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সেখানে গড়ে তোলে। এর সকল চক্রাকার আবর্তনের ফলে পরিবেশের রাসায়নিক উপাদানগুলোর সমতা বজায় থাকে। তাই এখানে যে রাসায়নিক উপাদানগুলোর যে একটি সমতা, অর্থাৎ সেগুলি যে একটি ভারসাম্য, সেটা টিকে থাকে এইভাবে, এই প্রসেসের মাধ্যমে। কিন্তু মানুষের নানা প্রতিকূল ক্রিয়াকলাপের ফলে এ সকল চক্রের স্বাভাবিক ব্যাহত হয়। প্রকৃতিতে দেখা যায় ভারসাম্যের অভাব, সেখানে এই মানুষের ক্রিয়াকলাপের ফলে কিন্তু প্রকৃতিতে তাদের ভারসাম্যের অভাব দেখা দেয়। কাদের? যেগুলি হচ্ছে রাসায়নিক উপাদানগুলির। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে বিঘ্ন হয় কার্বন চক্র এবং অক্সিজেন চক্র। সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে আমাদের জ্বালানি ব্যবহারের ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে সেখানে কার্বন চক্রের এবং অক্সিজেন চক্রের সেগুলি যে চক্রগুলি সেগুলি বিঘ্ন ঘটে, অর্থাৎ সেগুলির মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এখানের মধ্যে দেওয়া রয়েছে নাইট্রোজেন চক্র, NO3 দেওয়া রয়েছে, দেখে নাও। এই দিক থেকে আমার এই স্ক্রিনের মধ্যে পুরো পেজটি আসছে না, তাই এর জন্য পুরো একসাথে সেখানে দেখানো সম্ভব হচ্ছে না। তো প্রথম রয়েছে এখানে সূর্য, মেঘ, এখানে হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন রয়েছে, বায়ুমণ্ডলের আমাদের যে চারিপাশে বায়ুমণ্ডল রয়েছে সেখানের মধ্যে N2 রয়েছে, বজ্রপাত, বৃষ্টি, সেখান থেকে এখানে হচ্ছে নাইট্রেট অক্সাইড হয়েছে, এখানে পরিবেশের মধ্যে রয়েছে, সেখানের মধ্যে নাইট্রেট অক্সাইড হয়ে গিয়েছে। এবার হচ্ছে নাইট্রোজেন পার অক্সাইড প্লাস হচ্ছে জল, সেগুলি হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং খনিজ লবণ হয়ে সেগুলি মাটিতে চলে আসে। তারপর হচ্ছে এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে এই যে একটি প্রাণী রয়েছে, এখানে প্রোটিন রয়েছে প্রাণীর মধ্যে, সেগুলি হচ্ছে রেচনের সাহায্যে, এবং এখান থেকে ইউরিয়া সৃষ্টি হয়ে ইউরিয়া থেকে অ্যামোনিয়া থেকে হচ্ছে নাইট্রাইট সেগুলি সৃষ্টি হয়েছে। আর এখানে এই যে পশুটি রয়েছে তার মৃত্যুর পর সেখান থেকেও কিন্তু মৃত্যুর পর অর্থাৎ মারা যাওয়ার পর ওই পশুটি তার দেহের মধ্যে কিছু পচনকারী জীবাণু এসে সেখান থেকে এই নাইট্রেট তৈরি করে ফেলে।
আর এখানের মধ্যে অ্যামোনিয়া বলেছে, অ্যামোনিয়া হচ্ছে নাইট্রেট NO2 তৈরি করে, এবার নাইট্রোফাইন জীবাণুর দ্বারা এখানে নাইট্রেট NO3 সৃষ্টি হয়ে যায়। আর এইদিকে ছিল আমাদের বায়ুর মধ্যে NO2, সেগুলি চলে আসছে ডাইরেক্ট এখানের মধ্যে জলাশয়ের মধ্যে। তো নাইট্রোজেন গ্রহণকারী এখানে শৈবাল রয়েছে, সেগুলি শৈবালগুলি সেই নাইট্রোজেনগুলি গ্রহণ করে নিচ্ছে। এখানে হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ হয়ে থাকে, সেটা স্থিতিকরণ করে থাকে এখানের মধ্যে যে জলাশয়ের মধ্যে যে কিছু জীবাণু রয়েছে সেগুলি, এখানের মাটির মধ্যে যেগুলি রয়েছে, জলাশয়ের মধ্যে তো এইগুলি বলেছিলাম, আর এখানের মধ্যে মাটির মধ্যে যা যা রয়েছে জীবাণুগুলি নিয়ে এটা নাইট্রোজেন শোষণ করে যে জীবাণুগুলি সেগুলি, আর সেগুলি হচ্ছে এখানে নাইট্রেটে NO3 উৎপন্ন হয়ে যায়। আর এই নাইট্রেটগুলিকে সে তো নাইট্রোজেন এইভাবে গ্রহণ করে নিচ্ছে, এখানে নাইট্রোজেন শোষণকারী জীবাণুগুলি নাইট্রেট বানিয়ে নিচ্ছে নাইট্রোজেন থেকে জীবাণুগুলি কিন্তু, আর এই নাইট্রেটগুলি গ্রহণ করে নিচ্ছে আমাদের সেই উদ্ভিদগুলি, গাছপালাগুলি, যার ফলে এই গাছের সেই প্রোটিনগুলি সে তার শোষণ করে নিয়ে তার দেহের কাজে লাগিয়ে সেখান থেকে সে, আর তারপর হচ্ছে এখানের মধ্যে রয়েছে যে নাইট্রোজেন মোচন করে থাকে। কারা মোচন করে থাকে? এখানের মধ্যে হচ্ছে ডিনাইট্রিফাইং জীবাণু কিছু রয়েছে। ডিনাইট্রিফাইং জীবাণুগুলি এই নাইট্রেটকে তারা নাইট্রোজেন মোচন করে দেয় পরিবেশের মধ্যে, যার ফলে সেগুলি আবার বায়ুমণ্ডলে চলে যায়। এই হচ্ছে নাইট্রোজেন চক্র। তারপর আসছে এখানে গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট হচ্ছে এখানের মধ্যে বর্তমানে বিশ্বের পরিবেশবিদরা যে জটিল বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তা হলো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট নিয়ে বিজ্ঞানীরা বা পরিবেশবিদরা চিন্তিত রয়েছেন। এর প্রভাব মারাত্মক এবং সুদূর প্রসারী। শীত প্রধান দেশে অপেক্ষাকৃত কম সূর্যালোকের জন্য কাছের ঘরের বিভিন্ন ফসলের চাষ এবং সংরক্ষণ করা হয়ে থাকে। বর্তমানে আমাদের এই দিকেও দেখা যাচ্ছে যে ঘরগুলি দেখা যায়, সেগুলি হচ্ছে এইভাবে কাছের তৈরি ঘর থেকে থাকে, যেগুলি হচ্ছে গ্রিন হাউস। তো সেই শীত প্রধান দেশে, যে দেশের মধ্যে বেশিরভাগ শীতকাল থেকে থাকে, সেই সব দেশের মধ্যে হচ্ছে এই সূর্যের রশ্মিকে এই কাছের ঘর ভেদ করে সেখানে ঘরের ভিতর সেখানে আলো এসে পৌঁছে এখানে তাপ সঞ্চয় হয়ে থাকে। আর এই কাছের ঘরের ফলে এখান থেকে সেই তাপগুলি আর বেরিয়ে যেতে পারে না, কার্বন ডাইঅক্সাইড নয়, তাপগুলি বেরিয়ে যেতে পারে না, যার ফলে এই ঘরের মধ্যে একটি তাপমাত্রা বেড়ে যায়। এখানের মধ্যে যেগুলি গরমকালের বা যেগুলি গ্রীষ্মকালের ফল সেগুলি এখানে ফলানো হয়ে থাকে। তো ঠিক এইভাবেই হচ্ছে আমাদের পৃথিবীটার মধ্যে হচ্ছে এখানে আমরা পরবর্তীতে পেয়ে যাব বিভিন্ন গ্যাসের কথা। তো এই ধরে নাও এখানের মধ্যে পৃথিবী রয়েছে। পৃথিবীতে নানান কাজের ফলে সেখানের মধ্যে আমাদের সেই কার্বন ডাইঅক্সাইডগুলি এবং ক্লোরোফ্লোরোকার্বন যেগুলি হচ্ছে রেফ্রিজারেটর থেকে বেরিয়ে আসে, সেগুলি হচ্ছে আমাদের এই বায়ুমণ্ডলের স্তরে গিয়ে এখানের মধ্যে সেই কার্বন ডাইঅক্সাইড আর এই ক্লোরোফ্লোরোকার্বন যেগুলো CFC আমরা বলে থাকি, সেগুলো এইভাবে থেকে যায়, যার ফলে সূর্যের থেকে যে রশ্মি আসে এবং তাপ আসে, সেই আলোগুলি এসে ভূত্বকটা উত্তপ্ত হয়, অর্থাৎ মাটিগুলি উত্তপ্ত হয়, মাটিগুলি গরম হয়ে যায়, আর সেখান থেকে তাপগুলি আবার বিকিরণ করে, যার ফলে ওই তাপগুলি বেশি অংশটুকুই এখানে গিয়ে ধাক্কাকে সেগুলি আবার আঘাতপ্রাপ্ত হয়ে সেগুলি আবার পৃথিবীতে এইভাবে ফিরে আসে, যার ফলে পৃথিবীটা দিন দিন সেখানের মধ্যে উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর কিছু পরিমাণে সেগুলি প্রতিফলিত হয়ে আবার সেই ফিরে চলে যায় মহাকাশের মধ্যে। তো এই হচ্ছে প্রসেস, এটাকেই বলা হয় তাকে গ্রিন হাউস এফেক্ট। কিন্তু এটা হচ্ছে এবার সেই বইয়ের ভাষায় এখানের মধ্যে দেখে নেব। তো এখানে বলা হয়েছে মারাত্মক প্রভাব ফেলে আর কাছের ঘরের বিভিন্ন। তো শীত প্রধান দেশে অপেক্ষাকৃত কম সূর্যালোকের জন্য সেখানে কাছের ঘরের বিভিন্ন ফসলের চাষ এবং সংরক্ষণ করা হয়। এই কাছের ঘরকে বলা হয় গ্রিন হাউস। সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য তাপ রশ্মি কাচ ভেদ করে ঘরে প্রবেশ করতে পারে, কিন্তু ঘরের ভেতর থেকে বিকিরিত দৈর্ঘ্য তরঙ্গের তাপরশ্মি কাচের দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারে না।
এর ফলে কাচের ঘর বাইরে আবহাওয়ার তুলনায় বেশি গরম থাকে। কাচের ঘর তাপ ধরে রাখার জন্য এই পদ্ধতি বায়ুমণ্ডলের উষ্ণতা ধরে রাখার সঙ্গে সংগতিপূর্ণ। তো এটা বলা হয়েছে কি, এটা কিন্তু মনে রাখার খুবই কারণ হচ্ছে সূর্যর থেকে যে রশ্মিগুলি আসে সেগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ রূপে চলে আসে, এসে ঘরের ভেতর ঢুকে যাওয়ার পর সেখানের মধ্যে তাপগুলি ঘরে ঢুকে যাওয়ার পর সেই তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, যার ফলে সেই তাপগুলি কাচের পাতগুলি ভেদ করে বেরিয়ে যেতে পারে না। তো সেই গ্রিন হাউসের মতোই হচ্ছে আমাদের পৃথিবী, সেটা আমি প্রথমেই বলেছি। পৃথিবীটার বায়ুমণ্ডলকে এই গ্যাসগুলি আর তাপগুলিকে যেতে দেয় না, সেগুলিকে আমাদের পৃথিবীর মধ্যে আবার পাঠিয়ে দেয়, যার ফলে গ্রিন হাউসটা তৈরি হয়। তো কাচের ঘরের তাপ ধরে রাখার পদ্ধতি বায়ুমণ্ডলের উষ্ণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর বায়ুমণ্ডলে বিশেষ কয়েকটি গ্যাসের ধর্ম হলো তাপ শোষণ করা অর্থাৎ তাপকে সে ধরে রাখার ক্ষমতা রয়েছে কিছু গ্যাসের। সে ধরে নাও এটা একটি কার্বন ডাইঅক্সাইডের বা কার্বনের একটি পার্ট, যাকে আমরা অণু বলি। তো এগুলি হচ্ছে কি তাপগুলিকে শোষণ করে নেয়। যেভাবে একটি তুলু ধরে নাও, যে কোনো একটি তুলু, সেই তুলুগুলির ধরে নাও তুমি জলের মধ্যে ডুবিয়ে নিলে, তখন সেই তুলু যেভাবে সেই জলগুলিকে ধরে রাখে, ঠিক সেইভাবে হচ্ছে কার্বনের গুঁড়ো বা এখানের মধ্যে যে গ্যাসগুলির কথা বলা হবে পেয়ে যাবে তোমরা, সেই গ্যাসগুলি হচ্ছে তাপকেও শোষণ করে রাখে এইভাবে। তো তারপর আসছে এখানের মধ্যে তাপ শোষণ করে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করা, এগুলি হচ্ছে গ্যাসগুলির ধর্ম। সেই তাপগুলি শোষণ করে বায়ুমণ্ডলকে উষ্ণতা বৃদ্ধি করা। সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায়। এই তাপরশ্মি কিছু অংশ পৃথিবীর পৃষ্ঠে থেকে প্রতিফলিত হওয়ার সময় দীর্ঘ তরঙ্গযুক্ত হয়, অর্থাৎ সেই আলোগুলির তরঙ্গগুলি সেগুলি বেড়ে যায়, দীর্ঘ হয়ে যায়, ক্ষুদ্র রূপে আসে, কিন্তু পরবর্তীতে যখনই সেগুলি প্রতিফলিত হয় তখন সময় সেগুলি দীর্ঘ হয়ে যায়। যে সকল গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবহেলিত বিকিরণ বা ইনফ্রারেড রেডিয়েশন শোষণের মাধ্যমে বায়ুমণ্ডলকে উষ্ণ করে তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে। তাহলে যে গ্যাসগুলি হচ্ছে কি তাপগুলিকে, অর্থাৎ সূর্যের যে বিকিরিত দীর্ঘ তরঙ্গ রয়েছে সেগুলিকে শোষণ করে থাকে, তো তাদেরকেই বলা হয়ে থাকে গ্রিন হাউস গ্যাস। যেমন সেখানের মধ্যে দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইড, CO2, মিথেন, CH4, ক্লোরোফ্লোরোকার্বন যেগুলি হচ্ছে CFC। তো মিথেন গ্যাস আমরা বেশিরভাগ পেয়ে থাকি গোবরের মধ্যে বা কোনো কিছু পচে যাওয়া জিনিস থেকেও কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়ে থাকে। তারপর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, CFC, আর নাইট্রাস অক্সাইড, NO2, জলীয় বাষ্প, HO2 ইত্যাদি, এইসবগুলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবার হচ্ছে বায়ুমণ্ডলকে উষ্ণ করার ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা সবচাইতে বেশি। তাহলে সবচাইতে যে গ্যাসটি দায়ী সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেই তাপগুলি শোষণ করে থাকে বেশি। কার্বন ডাইঅক্সাইড বৈশিষ্ট্য হলো এমন যে পৃথিবীর পৃষ্ঠে বিকিরিত অবলোহিত বিকিরণ বা ইনফ্রারেড রেডিয়েশন ধারণ করে এবং বায়ুমণ্ডলের ও ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই বিকিরিত তাপ ধারণ করে বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত করাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়ে থাকে। তাহলে এই প্রসেসে যেভাবে তারা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে তাপমাত্রা বাড়িয়ে দেয়, এই ভূপৃষ্ঠকে উত্তাপ করাকেই বলা হয় থাকে গ্রিন হাউস এফেক্ট। আমরা বছর বছর আমাদের যে তাপমাত্রাটা রয়েছে সেটা আমরা বেড়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। তো সেগুলি অনেক সময় অনেকেই বলে থাকেন, যেগুলি হচ্ছে আমরা গ্রামের মধ্যে শুনে থাকি, যেগুলি বলে থাকেন যে সূর্য নেমে গিয়েছে, কিন্তু সেটা নয়। বিষয়টা হচ্ছে এখানে গ্রিন হাউস এফেক্ট কাজ করছে এবং ভূ উষ্ণায়ন হচ্ছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। তো এক্ষেত্রে মনে রাখা দরকার, পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে অবলোহিত বিকিরণ যদি সম্পূর্ণরূপে বায়ুমণ্ডল ভেদ করে চলে যেতে পারতো, তাহলে পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রা হতো -20 ডিগ্রি C বা তারও কম। কিন্তু
এখানে বলে দেওয়া হয়েছে আরও একটি কথা, যা হচ্ছে যদি 100% যতগুলি পৃথিবীর পৃষ্ঠে সেই তাপগুলি বা সে যে অবলোহিত বিকিরণ যদি ভূপৃষ্ঠকে বায়ুমণ্ডলকে ভেদ করে পৃথিবীর পৃষ্ঠে চলে আসতো, আবার সেগুলি পুরোপুরি চলে যেত, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা ঠান্ডা হয়ে যেত, অর্থাৎ -20°C হয়ে যেত বা তারও কম হতো। কিন্তু এই অবলোহিত রশ্মির কিছু অংশ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি ধারণ করে রাখে এবং বায়ুমণ্ডলের চতুর্দিকে পুনরায় ছড়িয়ে দেয়, যার কিছু অংশ পৃথিবীর পৃষ্ঠে ফিরে এসে পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা 40°C করে, যা পৃথিবীকে প্রাণ ধারণের পক্ষে সহায়ক হয়ে থাকে। তাই ওই গ্রিন হাউস গ্যাসগুলি থাকার কারণেই হচ্ছে কি এই পৃথিবীর পৃষ্ঠের 40°C তাপমাত্রা থাকার কারণে সেখানে আমাদের পৃথিবীর প্রাণ ধারণের সেখানে একটি পক্ষে সহায়ক হয়েছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মাত্রাতিরিক্ত বাড়তে থাকলে গড় তাপমাত্রাও বাড়তে থাকবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের সেই তাপমাত্রাটাও বাড়তে থাকবে পৃথিবীর মধ্যে। ফলে মেরু অঞ্চল এবং অন্যান্য বরফাকৃতি অংশের বরফগুলি সমুদ্রপৃষ্ঠ জলস্তরের উষ্ণতা বাড়াতে থাকবে। তাহলে মেরু অঞ্চলে আমরা জানি যে আমাদের এই পৃথিবী রয়েছে, ধরে নাও এটি একটি পৃথিবী, মেরু অঞ্চল বলা হয় তাকে এইগুলিকে, এই দুটি পার্টের মধ্যে। তাহলে এই জায়গাতে কিন্তু অসংখ্য পরিমাণে সেখানের মধ্যে বরফ রয়েছে। আমরা যা জানি আন্টার্কটিকা দেশের মধ্যে সেখানে অনেকই বরফ রয়েছে। সেগুলি কী হবে, পৃথিবীর যত উষ্ণতা বাড়বে যার ফলে মেরু অঞ্চলের এই বরফগুলি গলতে থাকবে এবং সমুদ্র উপকূলবর্তী সেগুলি জলমগ্ন হয়ে যাবে, যার ফলে আমাদের কিন্তু অনেকই ক্ষতি হবে। সেটা পরবর্তীতে এখানে আলোচনা করা হয়েছে হয়তো। তো উপকূলবর্তী অনেক অঞ্চলে সমুদ্রবক্ষে চলে যাবে এবং এতে পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা হয়ে পড়বে। পরিবেশে দেখা দেবে নানা বিপত্তি, জলবায়ুতে দেখা দেবে বিরাট তারতম্য। পরিবেশ বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে তাপমাত্রা বর্তমানে হারে বৃদ্ধি পেতে থাকলে 2050 সালে অর্থাৎ 2050 সালে সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা 20 সেমি থেকে 140 সেমি বাড়বে। সেখানে 20 থেকে বেড়ে যাবে 140, অর্থাৎ 140 সেমি বেড়ে যাবে। অনুমান করা যাচ্ছে বাংলাদেশে প্রায় 18% অর্থাৎ 18% 18% ভূখণ্ড এবং নীল নদের বদ্বীপ অঞ্চল অর্থাৎ সমুদ্রবেষ্টিত উপকূলীয় অঞ্চল সমুদ্রের দখলে চলে যাবে, অর্থাৎ সেগুলি জলে পরিপূর্ণ হয়ে যাবে। অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য মানুষ কখনো কখনো পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করতেও পিছু পাওয়া হয় না, যা প্রকারান্তে বাস্তুতন্ত্রে সরাসরি আঘাত হানে। তো খাদ্য শৃঙ্খলে ঘটায় বিষক্রিয়া। আমরা যে এখানের মধ্যে মারাত্মক বিষক্রিয়াগুলি ব্যবহার করে থাকি ফসল উৎপাদনের জন্য, যার ফলে আমাদের এই খাদ্য শৃঙ্খলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ হচ্ছে সেই আমাদের ফসলের মধ্যে যেখানে আমরা বিষক্রিয়াগুলো ব্যবহার করছি, যার ফলে সেইখানের মধ্যে কীটপতঙ্গ যেগুলো রয়েছে সেগুলি খেয়ে নিচ্ছে, সেগুলি মারা যাচ্ছে, সেগুলিকে ব্যাঙ অথবা পাখি খেয়ে নিচ্ছে, যার ফলে ওই পাখিটাও মারা যাচ্ছে এবং ব্যাঙটাও মারা যাচ্ছে, যার ফলে সাপে খাবার পাচ্ছে না। তো এইভাবে হচ্ছে খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন শিল্প কলকারখানা থেকে নির্গত নানা রাসায়নিক পদার্থ, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক আস্তে আস্তে মাটি থেকে জলে থেকে জলজ উদ্ভিদ এবং প্রাণীতে অর্থাৎ সমগ্র খাদ্য শৃঙ্খল প্রভাবিত হয়, যেমন হচ্ছে ডিডিটি, বিএইচসি। তবে এ প্রবাহের সময় নিচের খাদ্যস্তর থেকে উপরের খাদ্যস্তরে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। খাদ্য শৃঙ্খলের পর্যায়ক্রমে খাদ্যস্তরে ক্ষতিকারক এবং রাসায়নিক দ্রব্যের বৃদ্ধির ঘটনাকে জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশন বলা হয়ে থাকে। সেই খাদ্য শৃঙ্খলটাকে পর্যায়ক্রমভাবে সেখানে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্যের বৃদ্ধি ঘটানোকে জৈব বিবর্তন বলা হয়ে থাকে, যাকে ইংরেজিতে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। সেগুলির কারণ হচ্ছে কি সেই আমরা ডিডিটি বা বিএইচসি যেগুলি আমরা ব্যবহার করছি সেগুলির ফলে কিন্তু ঘটে যাচ্ছে। এবং নির্বিচারে বন ধ্বংসের ফলেও প্রাকৃতিক ভারসাম্য সরাসরি আঘাত আসছে, যার পেছনে মানুষের কাজকর্মই দায়ী। বনধ্বংসের ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি
ভূমিধস এবং এখানের মধ্যে জমির জল ধারণ ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে, জমি আর জল ধরে রাখতে পারছে না এবং প্রাকৃতিক জলচক্রে বিঘ্ন দেখা দিচ্ছে। সর্বোপরি বনজ বাস্তুতন্ত্রের প্রাণীরা আশ্রয়হীন হয়ে ধ্বংসের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হচ্ছে। তো এখানে বন ধ্বংসের ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে সেখানে আমাদের গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। আর এখানের মধ্যে বলা হয়েছে যে ভূমিক্ষয় বা ভূমিতে ধ্বংস হয়ে যাচ্ছে বা ভূমিধস হচ্ছে। সেগুলো কি আমাদের গাছপালার তাদের শিকড় দিয়ে কিন্তু মাটিগুলিকে ধরে রাখে, যার ফলে আমাদের সেখানে ভূমিক্ষয় হয় না। তোমরা অনেক সময় দেখে থাকবে যে এখানে ধরে নাও মাটির জায়গা রয়েছে, এখানের মধ্যে বৃষ্টি হচ্ছে, এখানে একটি পাথরের টুকরো রয়েছে, পাথরের টুকরো সরাসরি এতটুকু পর্যন্ত দেখতে পাবে যে সেখানের মধ্যে পাথর যেতটুকুর মধ্যে রয়েছিল তার পাশাপাশি জায়গাগুলোর কিন্তু এখানের মধ্যে ভূমিগুলি বা এখানের মধ্যে মাটিগুলি বা মৃত্তিকাগুলি নেই, কিন্তু ওই পাথরের নিচের যতগুলি মাটি রয়েছে সেগুলি থেকে থাকে। তাহলে কি সারা বছরই বৃষ্টির ফলে এখান থেকে মাটি কিন্তু চলে যাচ্ছে, ভূমি ক্ষয় হচ্ছে। তাহলে আমরা যদি সেখানের মধ্যে গাছ লাগিয়ে রাখি তাহলে তার শিকড় দিয়ে এই মাটিগুলিকে ধরে রাখবে, বা তৃণ ঘাস যেগুলি রয়েছে সবুজ ঘাস সেগুলি কিন্তু মাটিগুলিকে ধরে রাখতে সাহায্য করে থাকে। তো এই ছিল আমাদের ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও পর্যন্ত আমরা পুরো পার্টটি সম্পূর্ণ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।